হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়ে গেছে সেই সেকেন্ড সামেটিভ এক্সামের উপর নির্ভর করে, যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। এবার সেই সিরিজ অনুযায়ী আমরা যা সমস্ত নতুন স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে এবং স্কুল থেকে কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা একটা নতুন সিরিজ করছি। তো আজকে যেই স্কুলটার কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গোবরডাঙ্গা খানতুরা হাই স্কুল। তো এই স্কুলটার থেকে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন এবছর এসেছে সেকেন্ড সামেটিভ এক্সামে তোমাদের। তো এখান থেকে কিছু প্রশ্ন আজকে আমরা নিয়েছি এবং সেই প্রশ্নগুলোকে আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো কোয়েশ্চেনগুলো তোমরা এর পরপর দেখতে পাবে এবং যদি কেউ মনে করো যে না আমি কোয়েশ্চেনটা সলভ করতে পারবো, তাহলে আমার অঙ্কটা করার আগে তোমরা এই কোয়েশ্চেনটা দেখো এবং কোয়েশ্চেনটা দেখে সলভ করার চেষ্টা করো। যদি করতে পারো তো খুব ভালো, আর যদি না করতে পারো তাহলে আমি করছি, আমার সাথে সাথে সলভ করো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নে বলেছে যে রবি ও রাজীব ব্যবসা শুরু করে। তো রবি আর রাজীব দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছে এবং রবির মূলধন রাজীবের দ্বিগুণ। 3 মাস বাদে রবি তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, কিন্তু 7 মাস বাদে যত অংশ তুলে নিয়েছিল তার 1/3 অংশ জমা দেয় এবং রাজীব তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। বছরের শেষে রবির লভ্যাংশ 300 টাকা হলে রাজীবের লভ্যাংশ কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কে কত টাকা এখানে নিয়োগ করেছিল, কে কত মূলধন এখানে নিয়োগ করেছিল সেটা আমরা জানি না, তো সেটা আমরা ধরে নেব। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে বলা হয়েছে যে রবির মূলধন রাজীবের দ্বিগুণ, অর্থাৎ রবির যে মূলধনটা সেটা রাজীব যে মূলধন দিয়েছিল তার কিন্তু দ্বিগুণ। তাহলে রবির মূলধন রাজীবের দ্বিগুণ যদি হয় তাহলে রবির মূলধন কত হবে? তাহলে রবির মূলধন আমরা ধরে নিচ্ছি x টাকা এবং রাজীবের যে মূলধন সেটা কত হবে না, বলেছে রবি মূলধন রাজীবের দ্বিগুণ, অর্থাৎ রাজীবের যদি x টাকা হয়ে থাকে তাহলে রবির কত হবে? 2x টাকা, কারণ দ্বিগুণ, সেজন্য রবির এখানে হবে গিয়ে 2x টাকা এবং রাজীবের মূলধন হবে গিয়ে x টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপর বলা হয়েছে যে 3 মাস বাদে রবি তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে রবির মূলধন রাজীবের দ্বিগুণ বলে দেওয়া হয়েছে, তাহলে রবির মূলধন এখানে 2x এবং রাজীবের মূলধন এখানে x। এবার 3 মাস বাদে রবি তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, তাহলে 3 মাস বাদে রবি কত অংশ তুলে নেয়? তাহলে রবি তুলে নেয় কত অংশ? তার যে মূলধন সেই মূলধনের 1/3 অংশ, অর্থাৎ তার মূলধন কত আমরা ধরে নিয়েছিলাম? 2x। তাহলে এই 2x এর রবির তার মূলধনের এত অংশ তুলে নেয়, তাহলে এই 2x এর মোট 1/3 যে 3 অংশ রয়েছে এই অংশটা তুলে নেওয়া হলো। তাহলে এই অংশটা যদি তুলে নেওয়া হয় তাহলে কত হবে? 2x/3, এত টাকা। তাহলে এত টাকা 3 মাস পরে তুলে নেওয়া হলো, তাহলে তুলে নেওয়ার পরে অবশিষ্ট কত টাকা রইল? তাহলে অবশিষ্ট টাকার অংশ কত হবে? মোট ছিল এখানে 2x, রবি তুলে নিল 2x/3 টাকা, তাহলে কত টাকা তাহলে বাকি রইল? না, এটা হচ্ছে মোট মূলধন, তাহলে 2x মাইনাস 2x/3 এত টাকা। তাহলে এত টাকা তার অবশিষ্ট রইল, এটা করলে আমরা কত পাই না 6x মাইনাস 2x ইকুয়ালস টু 4x/3, এত টাকা আমরা পাই এখান থেকে।
তো এই যে টাকাটা, এই টাকাটা কি হলো, এরপরে কিন্তু চলতে থাকলো। আবার 7 মাস বাদে যত অংশ তুলে নিয়েছিল তার 1/3 অংশ জমা দেয়। তাহলে রবি এই ক্ষেত্রে রবি 7 মাস পরে, অর্থাৎ 7 মাস বাদে রবি জমা দেয় কত? না, এখানে বলা হয়েছে যে 7 মাস বাদে যত অংশ তুলে নিয়েছিল, অর্থাৎ রবি কত অংশ তুলে নিয়েছিল, না এই 2x/3 এত টাকা কিন্তু তুলে নিয়েছিল 3 মাসের পরে। তো এই যে যত অংশ তুলে নিয়েছিল তার 1/3 অংশ জমা দেয়, অর্থাৎ এই যে এত টাকা তুলে নিয়েছিল তার 1/3 অংশ সে কি করে, আবার জমা দেয়। ঠিক আছে, তাহলে সে কত জমা দেয়? না এখানে 2x/3 যেটা রয়েছে, তাহলে 2x/3, এই 2x/3 এর 1/3 অংশ, কারণ এটা সে তুলে নিয়েছিল এবং যত অংশ তুলে নিয়েছিল তার 1/3 অংশ জমা দিতে বলা হয়েছে, তাহলে 1/3 অংশ জমা দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে আমরা কত টাকা পেলাম? 2x/9। তাহলে এত টাকা সে কি করলো? জমা রাখলো। তাহলে 7 মাস বাদে এত টাকা সে জমা রাখলো। ঠিক আছে, এবং যদি 7 মাস বাদে এত টাকা জমা রাখে তাহলে অবশিষ্ট কত রাখতাম? আচ্ছা, অবশিষ্ট না বার করে তাহলে এই যে 7 মাস পরের মোট যে টাকার পরিমাণটা সেটা যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে মোট টাকার পরিমাণ বা মূলধনের পরিমাণ, তাহলে এত অংশ সে জমা দেয়। ঠিক আছে, আর 3 মাস পরে তার যে টাকার অবশিষ্টাংশ, এটা 3 মাসের পর থেকে চলছিল, সেটা হচ্ছে 4x/3। তাহলে মোট যে টাকার পরিমাণ সেটা কত হবে? না এখানের 4x/3 প্লাস এই যে 7 মাস পরে সে যে জমা দিল তার আগের যেটা, অর্থাৎ 2x/3 যেটা ছিল, যেটা সে তুলে নেয় তার 1/3 অংশ যখন সে জমা দিল, তাহলে এইটা আর আগের যে অর্থটা অবশিষ্ট চলছিল, তাহলে এই দুটো মিলে থাকবে তার মোট মূলধন। তাহলে এই হচ্ছে তার 7 মাস পরের মূলধনের পরিমাণ। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা কি করব? যদি আমরা এলসিএম নিই 9, আচ্ছা তাহলে 3 4 12 12x প্লাস 2x ইকুয়ালস টু 14x/9, এত টাকা। তাহলে এত টাকা হচ্ছে তার 7 মাস পরের মূলধন। ঠিক আছে, এর পরের যদি আমি দেখি তাহলে রাজীব তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। ঠিক আছে, অর্থাৎ এই যে 7 মাস, এই 7 মাস বাদে রবি যত অংশ তুলে নিয়েছিল, অর্থাৎ 2x/3 অংশ, তার 1/3 অংশ জমা দিয়ে দেয় এবং রাজীব তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। অর্থাৎ রাজীবের যে মূলধন ছিল, এই যে x টাকা যে মূলধনটা ছিল, এর 1/4 অংশ তুলে নেয়। তাহলে এই x এর 1/4 অংশ যদি তুলে নেয় তাহলে রাজীব কত টাকা তুলে নেয় 7 মাস পরে? তাহলে 7 মাস পর রাজীব তুলে নেয় কত টাকা? তার যে মূলধন ছিল x টাকা, তার যে মূলধন ছিল x টাকা, সেই মূলধনের 1/4 অংশ সে তুলে নেয়। তাহলে 1/4 অংশ যদি তুলে নেয় তার মূলধনের, তাহলে 7 মাস পরে রাজীব তুলে নেয় কত? না মোট ছিল হচ্ছে x, তাহলে x এর 1/4 অংশ মানে হচ্ছে কি x/4 অংশ না টাকা। তাহলে এত টাকা সে তুলে নেয়। তো তুলে নেওয়ার পরে তার অবশিষ্ট কত থাকে?
তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত থাকবে? তার মোট ছিল আগে এক্স, তাহলে এক্স মাইনাস এক্স বাই 4 এত টাকা। তাহলে এখানে আমরা 4x মাইনাস এক্স বাই 4 ইকুয়ালস টু 3x বাই 4 এত টাকা আমরা পেলাম, যেটা কিনা 7 মাস পরে যত টাকা তুলে নেয় সেটা ছাড়া বাকি অংশটা। ঠিক আছে, তাহলে আমরা রবি আর রাজীব দুজনেরই মোটামুটি সারা বছর ধরে যেই লেনদেনগুলো হয় সেগুলো আমরা হিসেব করে ফেলেছি। তো এখন আমরা তার সময়ের ভিত্তিতে সেটা আমরা সাজাবো। তাহলে 12 মাস যখন আমাদের হয়ে যাচ্ছে, সেই 12 মাস অর্থাৎ 1 বছর পর কে কত মূলধন রাখতে পেরেছে সেটা আমরা বার করবো এখন। তো রবির ক্ষেত্রে আমি যদি বার করি, তাহলে 12 মাস পর রবির মূলধন কত হবে? না, প্রথম 3 মাস পর্যন্ত কিন্তু কোনো অসুবিধা ছিল না, অর্থাৎ এই যে 3 মাস ছিল, 3 মাস বাদে কিন্তু রবি তার 1/3 তুলে নেয় তার মূলধনের, কিন্তু 3 মাস পর্যন্ত কিন্তু কোনো সমস্যা সেখানে ছিল না। তাহলে 3 মাস পর্যন্ত তার যে আসল মূলধন সেটাই চলছিল। তার আসল মূলধন কোথায় চলছিল? 2x টাকা। তাহলে 3 মাস বাদে রবি যখন টাকা তোলে, তার আগে পর্যন্ত রবির টাকার পরিমাণ ছিল 2x, তাহলে 2x এইটা চলেছিল 3 মাসের জন্য, প্লাস এরপরে সে কি করে না 2/3 অংশ তুলে নেয়। তাহলে 2/3 অংশ তুলে নেওয়ার পরে বাকি যে অবশিষ্ট ছিল অর্থাৎ 4x বাই 3 এই যে টাকাটা, এই টাকাটা তারপরে কি হলো না 3 মাসের পরে 7 মাস পর্যন্ত অর্থাৎ 4 মাসের জন্য কিন্তু চললো। ঠিক আছে, তাহলে 4x বাই 3 এটা চললো হচ্ছে 3 মাসের পর থেকে 7 মাস, তার মানে 3-এর থেকে 4 মাস, 4-এর থেকে 5 মাস, 5-এর থেকে 6 এবং 6-এর থেকে 7, অর্থাৎ মোট 4 মাস কিন্তু চললো। তাহলে এটা ইন্টু 4। একই রকমভাবে যখন 4 মাস হয়ে গেল, 4 মাসের পরে সে কি করলো, রবি মোট তার যে মূলধন মোট ছিল তার 1/3 অংশ জমা দিল, এবং জমা দেওয়ার পরে এই হচ্ছে তার টাকার পরিমাণ, অর্থাৎ মোট তখন যে টাকার পরিমাণ সেটা হচ্ছে 14x বাই 9। তাহলে 14x বাই 9 এই টাকাটা এখানে 3 আর 4 মোট 7 মাস আমাদের হয়ে গেছে। তাহলে বাকি যে 5 মাস, সেই 5 মাস হচ্ছে কি তাহলে এই টাকাটা আমাদের ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি রবির যে মূলধন, সেই রবির মূলধন কিন্তু আমরা বার করে ফেললাম। যদি আমরা এইটাকে আরেকটুখানি সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা কত পাবো? 6x প্লাস, আচ্ছা আমরা কাজ করি, আমরা এখান থেকে একটা 2x কমন নিই। আমরা এখান থেকে যদি একটা 2x কমন নিই, তাহলে আমরা কত পাবো? 3 প্লাস এখান দিয়ে 2x যদি কমন যায় তাহলে হচ্ছে আমাদের 2 আর এখানে 4, তার মানে 8/3 প্লাস এখান থেকে যদি 2 যায় তাহলে আসছে 7, তাহলে 35/9। আচ্ছা ঠিক আছে, তো 2x যদি আমরা এটা যদি এলসিএম নিই 9, তাহলে 3 এবং 27, 3 আর 35। তো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে গিয়ে 5 7 12,
6। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের 12 মাস পরে রবির যে মূলধন সেটা। একই রকম ভাবে আমরা রাজীবেরটা বার করব। রাজীবের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা ছিল না। রাজীব কিন্তু 7 মাস পর্যন্ত তার যে মূলধন সেটা কিন্তু অপরিবর্তিতই ছিল, কারণ সে যা সমস্ত কাজ শুরু করে সেটা 7 মাস পরে। 7 মাস পরে রাজীব কী করে, তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। তো 7 মাস পর্যন্ত তার কোনো অসুবিধা ছিল না। তাহলে 7 মাস পর্যন্ত এই X টাকাই কিন্তু চলছিল। তাহলে এখানে 7 মাস পর্যন্ত X টাকা চলছিল, তাহলে X টাকা চলছিল হচ্ছে 7 মাসের জন্য। এবং তারপরে যেটা ছিল না, সে কি করলো, 7 মাস পরে সে এত টাকা তুলে নিল। ঠিক আছে, তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত হচ্ছে 3x/4। এই 3x/4 যে টাকাটা, এই টাকাটা কিন্তু তার চলে হচ্ছে বাকি মাসটা, অর্থাৎ 3x/4 যেটা রয়েছে, এই 3x/4 এই টাকাটা কিন্তু চলে বাকি 5 মাসের জন্য। ঠিক আছে, তাহলে যদি এইটা আমরা করি তাহলে এটা হচ্ছে 7x + 15x/4। ঠিক আছে, তাহলে এত টাকা হচ্ছে গিয়ে 12 মাস পরে রাজীবের মূলধন। তাহলে এখন যদি আমরা দুজনের মূলধন যদি আমরা দেখি কত, তাহলে রবি আর রাজীব, তাহলে রবি = রাজীব যদি আমরা দেখি, তাহলে রবির ক্ষেত্রে সেটা কত হবে, 2x 86/9, এটা আমাদের যেটা রয়েছে 43x/4 এটা। তো এখানের x আর x কাটবে, 43 এটা 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 কিন্তু কাটি, তাহলে এখানে 43 আর 86 2 দিয়ে যদি যায়, সরি তাহলে 4/9 এটা হচ্ছে 1/4, তাহলে আসছে আমাদের 16:9। তাহলে এই 16:9 যে রেশিওটা আমরা পেলাম, সেই রেশিওটা হচ্ছে কি রবি আর রাজীবের যে 12 মাস পরের যে মূলধন, সে মূলধনের অনুপাতটা। ঠিক আছে, তো আমরা প্রশ্নে এখানে আমরা দেখেছিলাম যে বছর শেষে রবির লভ্যাংশ হয়েছে 300 টাকা, রাজীবের লভ্যাংশ কত। রাজীবের লভ্যাংশ আমরা জানি না এই ক্ষেত্রে কত হবে, তো রাজীবের লভ্যাংশটা আমরা ধরে নেব। তো আমরা ধরে নিই রাজীবের লভ্যাংশ y টাকা। ঠিক আছে, রবির লভ্যাংশ আমরা জানি
রবির লভ্যাংশ হচ্ছে কি এখানে 300 টাকা। তো রবির লভ্যাংশ হচ্ছে 300 টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে এখানে রবির যে লভ্যাংশটা অর্থাৎ 300:y, যেটা রাজীবের লভ্যাংশ, সেটা ইকুয়ালস টু 16:9, কারণ এটাই হচ্ছে তাদের মূলধন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে 300/y ইকুয়ালস টু 16/9, বা আমরা যদি এখানে করি তাহলে y ইকুয়ালস টু 300 into 9/16। যদি আমরা 2 দিয়ে কাটি 16, 30, 7, 14, তো 75/9/4 যদি এখানটায় করি তাহলে 75 into 9/4, 75 আর 9 যদি আমরা গুণ করি 45, 7, 63, 4, 74, 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি এটা 4, 7, 20, তাহলে মোট আমাদের যে উত্তরটা বেরোলো সেটা হচ্ছে 168.75 এত টাকা। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের রাজীব যে রয়েছে রাজীবের লভ্যাংশ, বা এটা হচ্ছে তাহলে আমাদের উত্তর। তাহলে আমাদের রবির যেটা লভ্যাংশ ছিল সেটা হচ্ছে মোট 300 টাকা, এবং রাজীবের যে লভ্যাংশটা সেটা হচ্ছে 168.75 টাকা। এর পরের যে অঙ্কটা বলছে যে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 40% মূলধনের অনুপাতে এবং অবশিষ্ট সমান ভাগে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? তো দুই বন্ধুর যে এখানে মূলধন তারা বিনিয়োগ করেছিল, একজনের হচ্ছে কি 40,000 টাকা, একজনের হচ্ছে কি 50,000 টাকা। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু করে, তাহলে প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু, তাহলে এদের দুজনের মধ্যে একটা হচ্ছে কি 40,000 টাকা ইজ টু 50,000 টাকা। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 4:5। তাহলে এই 4:5 রেশিওতে তারা কিন্তু মূলধন বিনিয়োগ করেছিল, ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 40% মূলধনের অনুপাতে বিভক্ত হবে। তাহলে লাভের 40%, ঠিক আছে। তাও আমি ধরে নিচ্ছি এখানে যে মোট যে লাভ সেটা আমরা ধরে নিচ্ছি
এক্স টাকা। তাহলে এই মোট লাভের যে 40%, সেই 40% কিন্তু আমাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে 40% যদি হয়ে থাকে, তাহলে মোট লাভ এক্স টাকা হলে তাহলে লাভের 40% কত হবে না ইন্টু এক্স, এত টাকা। তাহলে 2x/5 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মোট যে লাভ তার 40%। তাহলে এই যে টাকাটা রয়েছে, এই টাকাটা কি হবে, আমাদের মূলধনের যে অনুপাত, সেই মূলধনের অনুপাতে কিন্তু ভাগ হবে। তাহলে এখানে প্রথম বন্ধুর কত পাবে, তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য প্রথম বন্ধুর যদি আমরা মূলধন অনুপাতে এটাকে বিভক্ত করার চেষ্টা করি, তাহলে এখানে 4:5 রয়েছে। তাহলে 4/9 ইন্টু 2x/5 এত টাকা। তার কারণ হচ্ছে গিয়ে এখানে 2x/5 হচ্ছে গিয়ে আমাদের যে মোট লাভ হয়েছে, সেই মোট লাভের মোট 40%, এবং এই যে লাভের 40%, এই শতাংশটা মূলধনের অনুপাতে বিভক্ত হবে। তাহলে এই প্রথম বন্ধুর প্রাপ্য সেই ক্ষেত্রে হবে গিয়ে 8x/45 এত টাকা। ঠিক আছে, এবং দ্বিতীয় বন্ধু যেটা রয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য কত টাকা, 5/9, একই রকম ভাবে এই 2x/5 এত টাকা। ঠিক আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় বন্ধু তাদের মূলধনের অনুপাতে তারা কিন্তু 40% যে টাকাটা ছিল মোট লাভের, সেটা তারা ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার পর যে অবশিষ্ট টাকাটা ছিল, সেই অবশিষ্ট টাকাটা তারা কি করবে, সমান ভাগে কিন্তু ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট কত টাকা, মোট লাভ এক্স টাকা, এবং এক্স টাকার এত টাকা আমরা 40% ভাগ করে নিয়েছি। তাহলে অবশিষ্ট কত থাকবে, আমাদের মোট এক্স টাকা ছিল, তাহলে x - 2x/5 এত টাকা। তাহলে এখানে 5x - 2x = 3x/5 টাকা। এই যে অবশিষ্ট টাকাটা রয়ে গেল, এই অবশিষ্ট টাকাটা কি হবে না, আমাদের দুটো সমান ভাগে ভাগ হবে, এবং সেই সমান ভাগটা দুটো বন্ধু নিয়ে নেবে। তো এখানের অবশিষ্ট টাকা দুটি সমান ভাগে বিভক্ত হবে। যদি তাই হয়, তাহলে এই হচ্ছে মোট টাকাটা 3x/5। এই 3x/5 যে টাকাটা রয়েছে, সেই 3x/5টাকে এটাকে দুভাগে ভাগ হবে, তাহলে /2, সেটা করলে আমরা পাচ্ছি 3x/10, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে এই 3x/10 টাকাটা তারা কি করবে, এক একজন করে নেবে। তাহলে সেইভাবে প্রথম বন্ধুর মোট মূলধন কত হবে না, এখানে প্রথম বন্ধুর যেই টাকাটা ছিল, যেটা তারা তাদের যে মূলধন ছিল, সেই মূলধনের অনুপাতে তারা নিয়েছিল, ভাগ করে নিয়েছিল, তাহলে সেটা হচ্ছে এখানে 8x/45 এটা, এবং তারা সমান দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেক বন্ধু যত করে পেয়েছে, এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে মোট যে লাভটা তারা পেয়েছিল সেটা আমরা পেয়ে যাব সেই জায়গা থেকে। তাহলে প্রথম বন্ধুর এখানে প্রাপ্য হচ্ছে গিয়ে তাহলে 8x/45 প্লাস এখানে 3x/10 যেটা রয়েছে, তাহলে 3x/10 এই হচ্ছে গিয়ে তাহলে প্রথম বন্ধুর যে মোট মূলধন সেটা আমরা পাবো। তো
তাহলে প্রথম বন্ধুর মোট যে মূলধন সেটা হচ্ছে গিয়ে 8x বাই 45 প্লাস 3x বাই 10। যদি আমরা 45 আর 10 যদি আমরা এলসিএম নিই তাহলে আমরা 90 পাচ্ছি। তাহলে 2 দেখুন 16 9 3 9 27, তো এটা হচ্ছে আচ্ছা 43x বাই 90। ঠিক আছে, তাহলে এত টাকা। আচ্ছা, একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর যে মূলধন সেটাও আমরা বার করব। তাহলে দ্বিতীয় বন্ধুর মোট মূলধন সেটা কত হবে না, আমরা দেখেছিলাম এখানের যেটা ছিল দ্বিতীয় বন্ধুর 10x বাই 45, তাহলে এই ক্ষেত্রে 10x বাই 45 প্লাস আমাদের এখানে যেটা বাকি অংশটা যেটা ছিল সেটা অর্থাৎ 3x বাই 10 যদি হয়, তাহলে একই রকম ভাবে 90 20x 9 3 27x, তো এটা হচ্ছে গিয়ে 47x বাই 90, তাহলে এত টাকা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু যে দুই বন্ধু রয়েছে সেই দুই বন্ধুর মূলধন হিসেবে যে টাকাটা ভাগ করেছিল এবং বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা তারা দুটো সমান ভাগে ভাগ করে নিল। সেটা ভাগ করে নেওয়ার পর প্রত্যেক বন্ধু কত করে পেলো সেটা আমরা পেয়ে গেছি। প্রথম বন্ধু পেলো হচ্ছে 43x বাই 90 টাকা এবং দ্বিতীয় বন্ধুর যে মূলধন হয় সেটা হয় হচ্ছে কি 47x বাই 90 টাকা। তো এরপরে আমাদের উত্তর জানতে চেয়েছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম হয়, অর্থাৎ প্রথম বন্ধুর যে লভ্যাংশ সেটা দ্বিতীয় বন্ধুর তুলনায় 800 টাকা কম হতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন অনুসারে বলতে পারি দ্বিতীয় বন্ধু যে রয়েছে এই তৃতীয় বন্ধুর যে টোটাল যে মূলধনটা ছিল বা রয়েছে সেইটার সাথে যদি আমরা প্রথম বন্ধুরটি বিয়োগ করে দিই তাহলে আমরা 800 টাকা পাবো। কারণ তোমরা ভালো করে প্রশ্নটা একবার দেখো, বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর যে লভ্যাংশটা থাকবে সেটা দ্বিতীয় বন্ধুর যে লভ্যাংশ তার থেকে 800 টাকা কম হবে। তাহলে দ্বিতীয় বন্ধুর যে লভ্যাংশ সেটা বিয়োগ প্রথম বন্ধুর যে লভ্যাংশ ইকুয়ালস টু 800 টাকা আমি বলতে পারি। তো সেই অনুযায়ী যদি হয় তাহলে এই হচ্ছে গিয়ে একটা সমীকরণ আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা এখানে 90 পেলাম, এখানে 47x মাইনাস 43x ইকুয়ালস টু 800 और 47x माइनस 43x इक्वल्स टू 800 इंटू 90। এটা করলে আমরা পাচ্ছি 4x इक्वल्स टू 800 इंटू 90 और x इक्वल्स टू 800 इंटू 90 बाई 4। যদি এই হয়ে থাকে তাহলে এখানে 4 এটা কাটলাম, তাহলে এত টাকা। তাহলে আমরা যে মোট যেটা লাভ হয়ে থাকে সেই মোট লাভটা আমরা পেয়েছি কত না 18,000 টাকা। 18,000 টাকা হচ্ছে গিয়ে তার মোট লাভ। এবার 18,000 টাকা যদি মোট লাভ হয়ে থাকে তাহলে জানতে চেয়েছি যে প্রথম বন্ধুর যে লভ্যাংশ সেটা কত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম বন্ধুর যে লভ্যাংশ আমরা এখানে দেখেছিলাম যে প্রথম বন্ধুর যে লভ্যাংশটা ছিল সেটা হচ্ছে 43x বাই 90 এত টাকা। তাহলে আমরা এর মধ্যে যে x এর যে মানটা রয়েছে যেটা আমরা 18,000 এক্ষুনি পেলাম সেটা আমরা বসিয়ে দেবো।
তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ (43x / 90) এত টাকা। তাহলে তার মধ্যে আমরা যে এক্স এর যে ভ্যালুটা বেরিয়েছে 18,000, তাহলে 43 × 18,000 / 90 এত টাকা। এখানে 0 কাটলো 9, আর এটা পুরোটা কাটলো 200। তাহলে এটা হলো 6 আর 4 গুণে 8, তাহলে 8,600 টাকা। তাহলে প্রথম বন্ধুর যে লভ্যাংশ সেটা হয় হচ্ছে গিয়ে 8,600 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ হলো গিয়ে 8,600 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে অঙ্কটা আমরা দেখব সেখানে বলছে যে x² - px + 9, x² - px + q = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি বীজদ্বয়ের অন্তরের 3 গুণ হয় তবে প্রমাণ করো 2p² = 9q। তো এই ক্ষেত্রে আমাদের বলেছে যে সমীকরণের যে বীজদ্বয় রয়েছে বা দুটো বীজ রয়েছে তাদের সমষ্টি বীজদ্বয়েরই অন্তরের 3 গুণ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মনে করি যে সমীকরণের দুটি বীজ, একটা হচ্ছে গিয়ে আলফা ও একটা হচ্ছে গিয়ে বিটা। তাহলে আলফা আর বিটা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এখানের বীজদ্বয়ের যে সমষ্টি অর্থাৎ যে যোগফল সেটা বীজদ্বয়ের অন্তরের 3 গুণ। তাহলে আমরা বলতে পারি যে এখানের যেটা আলফা প্লাস বিটা রয়েছে সেটা আলফা মাইনাস বিটার 3 গুণ। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে আলফা প্লাস বিটা = 3α - 3β, আর এটা হচ্ছে গিয়ে 4β। 3β যদি এদিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3β + β = 4β, এবং এখানে 3α, এখানে আলফা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে গিয়ে 2α। ঠিক আছে, যদি আমরা এটা আর এটা কাটি তাহলে হচ্ছে 2β, তাহলে আমরা পেলাম আলফা = 2β। এটা আমরা একটা পেলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে যে সমীকরণটা বলে দিয়েছে এই সমীকরণটা আমাদের যে আদর্শ সমীকরণটা রয়েছে অর্থাৎ ax² + bx + c = 0 এই সমীকরণটার সাথে আমরা এক করার চেষ্টা করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে এই সমীকরণ অনুযায়ী সেখানের a হচ্ছে গিয়ে 1, কারণ এখানে x এর কিছু নেই, যেহেতু এখানে প্লাস bx বলে রেখেছে, এখানে মাইনাস px রয়েছে, তাহলে এখানে b হচ্ছে আমাদের -p, এবং q যেমন রয়েছে সেরকমই রয়েছে, সেই জন্য c হচ্ছে কি এখানে আমাদের q। ঠিক আছে, এবার একই রকমভাবে আমরা জানি যে এখানের যে দুটো বীজ রয়েছে আলফা এবং বিটা যদি আমরা ধরে নিই তাহলে সেই আলফা আর বিটার যদি দুটো যোগফল যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে -b/a হয়, এবং যদি আরেকটা বীজ যেটা বীজের যদি আমরা গুণফল দেখি তাহলে সেটা কিন্তু c/a হয়। তাহলে এই ক্ষেত্রেও যদি আমি ধরে নিই যে এদের দুটো বীজ হচ্ছে কি একটা আলফা আর একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটার যদি আমরা দেখি তাহলে সেটা কি হয় -b/a। তাহলে -b/a, এখানে b হচ্ছে গিয়ে -p, তাহলে -b/a এর ক্ষেত্রে -b/a 1, অর্থাৎ এখান দিয়ে আমরা পেলাম হচ্ছে শুধুমাত্র p।
তাহলে আলফা প্লাস বিটা এটা হলো গিয়ে পি। একই রকমভাবে আলফা বিটা যদি আমি বার করি তাহলে সেটা হয় হচ্ছে কি সি বাই এ, এখানে সি হচ্ছে কি কিউ, তাহলে কিউ বাই এ হচ্ছে গিয়ে 1, তাহলে আমরা পেলাম হচ্ছে কি কিউ। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে গিয়ে পি এবং আলফা বিটা হচ্ছে গিয়ে আমাদের কিউ। ঠিক আছে, এই দুটো আমরা এখান থেকে একই রকমভাবে পেয়ে গেলাম। আচ্ছা, এবার এখানে যেটা রয়েছে আমরা নাম দিয়ে দিই, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই কি ম্যাম? 1 নম্বর সমীকরণ থেকে পাই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পি। একই রকমভাবে এখানে আলফা যেটা রয়েছে, এই আলফার জায়গায় যদি আমরা এখানে আলফার মানটা বসিয়ে দিই 2 বিটা, তাহলে আমরা কত পাবো? আলফার জায়গায় যদি 2 বিটা বসিয়ে দিই প্লাস বিটা ইকুয়ালস টু পি, তাহলে এখান থেকে আমরা পেলাম 3 বিটা ইকুয়ালস টু পি। এবং একই রকমভাবে যদি আমি এখান থেকে আলফা বিটাটা ধরে রাখি, তাহলে আলফা আর বিটা হচ্ছে কি কিউ। একই রকমভাবে আলফার জায়গায় যদি আমরা এখানে 2 বিটা বসিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 বিটা ইন্টু বিটা ইকুয়ালস টু কিউ, বা আমরা এখান দিয়ে কি পাচ্ছি 2 বিটা স্কোয়ার ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে যদি আমরা এখানের বিটা ইকুয়ালস টু পি বাই 3 করে দিই এটা এখানে, তাহলে এখানের বিটার যে মানটা, এই বিটার মানটা আমরা এখানটায় বসিয়ে দিতে পারি। তাহলে যদি আমরা এখানটায় বসিয়ে দিই, তাহলে এটা আমরা পাচ্ছি 2 ইন্টু পি বাই 3 এটা স্কোয়ার ইকুয়ালস টু কিউ। এটা যদি আমরা এখানে করি তাহলে আমরা পাচ্ছি 2 পি স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু কিউ, অর আমরা পাচ্ছি 2 পি স্কোয়ার ইকুয়ালস টু 9 কিউ। এবং এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এখানে 2 পি স্কোয়ার ইকুয়ালস টু 9 কিউ। তাহলে এটা আমাদের প্রুফড বা প্রমাণিত। আচ্ছা, এর পরের যে অঙ্কটা বলেছে সেখানে বলছে, এর পরের যে অঙ্কটা বলছে যে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ভ্যারিজেস 1 বাই এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স ভ্যারিজেস ওয়াই। তো এখানে বলেছে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ভ্যারিজেস 1 বাই এক্স মাইনাস ওয়াই, এইটা। তো এই ক্ষেত্রে আমরা যেমন ভেদ করি সেরকমই আমরা করব। তো 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়ালস টু কে ইন্টু 1 বাই এক্স মাইনাস ওয়াই, যেখানে কে ইকুয়ালস টু ভেদ ধ্রুবক। তো যদি আমরা এখান দিয়ে এলসিএম নিই তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু 1 বাই এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে বাই ওয়াই এক্স হয়ে যাবে, এটি ইকুয়ালস টু কে হয়ে যাবে। যদি এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বাই ওয়াই এক্স ইকুয়ালস টু কে। যদি আমরা এগুলোকে ভেঙে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই এক্স মাইনাস 2xy বাই ওয়াই এক্স ইকুয়ালস টু কে। তো এখান থেকে আমরা একটা এক্স আর এখানের একটা এক্স কাটবো, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই কাটবো, আর এখানে এক্স ওয়াই আর এখানের এক্স ওয়াই আমরা কেটে দেবো। তো কেটে দিলে আমরা কত পাই এখান থেকে? না, এটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস
y by x minus 2 equals to k. আচ্ছা, এবার যদি আমরা দুইটাকে ওপাশে নিয়ে যাই তাহলে x equals to k plus 2। এবার এখানের যে x by y রয়েছে তাহলে আমরা মনে করি x by y equals to a, এটাকে আমরা a ধরে নিলাম। যদি এটাকে আমরা a ধরে নিই তাহলে আমরা কত পাবো না a প্লাস এখানে যেহেতু এটা উল্টে আছে এটার তুলনায় এটা 1 by a হয়ে যাবে, তো ইকুয়ালস টু k প্লাস 2। তো এই যদি আমরা নিই তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু k প্লাস 2। এবার এখানে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে a ইন্টু কে প্লাস 2। এটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে a স্কোয়ার মাইনাস a ইন্টু কে প্লাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটায় আমরা আমাদের যে আদর্শ যে সমীকরণটা আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই অনুযায়ী আমরা এখানে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স প্লাস 2 এই কে প্লাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা আমরা পেলাম। তো এখানে আমরা যদি এর কথা চিন্তা করি তাহলে এ হচ্ছে আমাদের 1, বি এর কথা যদি আমরা তুলনা করি তাহলে সেটা হচ্ছে মাইনাস কে প্লাস 2, তার কারণ এখানে মাইনাস রয়েছে, এবং সি হচ্ছে গিয়ে 1। তো আমরা যদি এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী তো এখানে হচ্ছে গিয়ে তাহলে যদি আমরা শ্রীধর আচার্যের সূত্রের কথা বলি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই যদি আমাদের ফর্মুলা হয়ে থাকে তাহলে এখানের মাইনাস বি আর এখানের বি যদি আমরা লিখে তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র কে প্লাস 2 লিখে দিলাম, কে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলেছে, তাহলে বি স্কোয়ার বললে এখানে মাইনাসটাও আমাদের উঠে যাবে। তাহলে এখানে কে প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ আমাদের 1 সিও আমাদের 1, তাই এখানে শুধু 4 লিখছি, 4 বাই এখানে 2a, তাহলে 2 আর a আমাদের 1, তো আমাদের 1 লিখছি। তো যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে এখানের কে হচ্ছে কি একটা ভেদ ধ্রুবক, তো আমরা বলতে পারি এখানে কে একটা ধ্রুবক। কে যদি আমাদের ধ্রুবক হয়ে থাকে তাহলে এখানে যে সম্পূর্ণ যে ইকুয়েশনটা আছে সেটাও ধ্রুবক, এবং যদি এইটা ধ্রুবক হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এ যেটা আছে সেটাও কিন্তু ধ্রুবক। তাহলে এ যদি আমাদের এখানে ধ্রুবক হয়ে গিয়ে থাকে, আমরা যদি লিখি যে যেহেতু কে একটি ভেদ ধ্রুবক তাই এখানের এ হচ্ছে একটা ধ্রুবক। এ যদি ধ্রুবক হয়ে গিয়ে থাকে তাহলে দেখো আমরা এখানে ধরে নিয়েছিলাম এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ যদি হয় তাহলে এও তো একটা ধ্রুবক, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ, যেখানে তাহলে এ একটা ধ্রুবক। যদি ধ্রুবক হয়ে থাকে তাহলে আমরা জানি যে ভেদের নিয়ম অনুযায়ী যদি আমাদের এখান থেকে ধ্রুবক তুলতে হয় তাহলে আমাদের মাঝখানটা ভ্যারিয়েসের সাইন আনতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্স ভ্যারিয়েসেস ওয়াই। আর এটাই আমাদের খুব সম্ভবত এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল এক্স ভ্যারিয়েসেস ওয়াই, তাহলে এটা আমাদের প্রমাণিত। এর পরের একটা
প্রয়োগ দিয়েছে আমাদের উপপাদ্যের উপরে। বলেছে যে প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা, তো দুটো বৃত্তের কথা কল্পনা করতে বলেছে। তো এই যদি আমি প্রথম বৃত্তর কথা চিন্তা করি, তাহলে দুটো বৃত্ত, এটা আমরা প্রথম বৃত্ত ধরে নিচ্ছি, প্রথম বৃত্তর কেন্দ্র ধরে নিচ্ছি এ। একই রকমভাবে আরেকটা বৃত্ত অন্তঃস্পর্শ করে রয়েছে, তাহলে আরেকটা বৃত্ত আমরা আঁকবো এরকম ভাবে। সরি, হলো না। আরেকটা বৃত্ত আঁকবো যেটা এটাকে অন্তঃস্পর্শ করে রেখেছে, সেইটার যে কেন্দ্র সেটা হচ্ছে গিয়ে বি, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো অন্তঃস্পর্শ বলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত আছে। তাহলে এখান থেকে আরেকটা সংযোজক সরলরেখা যাচ্ছে, আমরা এটাকে এসটি নাম দিয়ে দিই, এবং এখানে যেই বিন্দুতে এরা স্পর্শ করে রয়েছে তার নাম দিয়ে দিচ্ছি পি। তাহলে প্রমাণ করতে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ এদের যে সংযোগ সরলরেখা, অর্থাৎ এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে সেটা এই সংযোজক সরলরেখাটার উপর অবস্থিত, সেটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের এই কেন্দ্রীয় বৃত্তকে বি কেন্দ্রীয় বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, যা এসটি সরলরেখার পি বিন্দুকে স্পর্শ করেছে। তো এখানে আমরা একটা অঙ্কন করব, যেখানে আমরা কি করব, এপি এবং পিবি যুক্ত করব। ঠিক আছে, তাহলে অঙ্কন আমাদের এপি ও বিপি যুক্ত করলাম। এবার যদি আমরা প্রমাণ করি, প্রমাণের দিকে যাই, তাহলে এখান থেকে আমরা দেখব যে এখানের এপি যেটা রয়েছে, এই এপি হচ্ছে গিয়ে এসটির ওপরে লম্ব। তাহলে এপি লম্ব এসটির ওপরে। ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো একটা স্পর্শক, কোনো একটা বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ, তারা পরস্পরের উপর লম্ব থাকে। তো এখানের এপি যেটা রয়েছে, সেখানের এপি এখানের এই এসটির উপরে লম্ব, এবং একই রকমভাবে বিপি যেটা রয়েছে, বিপিও কিন্তু আমাদের এসটির ওপরে লম্ব। তো যদি তাই হয়ে থাকে তাহলে এখানের এপিও এসটির ওপরে লম্ব এবং বিপিও এসটির ওপরে লম্ব। তো এখানের একটা সরল রেখা যদি এসটির ওপরে লম্ব হয়ে থাকে, তাহলে আমরা জানি যে এখানের এ, বি এবং পি এই তিনটে কি হয়েছে না একই সরল রেখায় অবস্থিত। অর্থাৎ এই তিনটে বিন্দু একই সরল রেখায় অবস্থিত হচ্ছে। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এ, বি, পি এই তিনটি বিন্দু একই সরল রেখায় অবস্থিত। এটাই প্রমাণ করতে বলেছিল যে দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত থাকবে। অর্থাৎ স্পর্শবিন্দুটি যেটা রয়েছে আমাদের পি, এই পি দুটি সংযোজক যে সরল রেখা অর্থাৎ এপি এবং বিপি, এটার একই সরল রেখায় অবস্থান করবে।
তো সেটা আমরা এখানে প্রমাণ করেছি। এর পরের প্রশ্নে বলছে যে প্রমাণ করো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় অর্থাৎ এই দুটো প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। আচ্ছা, তো এটা আমরা যদি নাম দিয়ে দিই এ বি সি এবং ডি, তাহলে এখানের এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটা প্রদত্ত, যার বি একটা সমকৌণিক বিন্দু এবং এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ এসির ওপরে একটি লম্ব অঙ্কন করা হলো বিডি। তাহলে এসি অতিভুজের ওপরে বিডি লম্ব অঙ্কন করা হলো। হলে আমাদের প্রমাণ করতে হবে কি, বা আমরা যদি প্রামাণ্য বিষয়টা এখানে লিখি, প্রামাণ্য বিষয় কি না, দুপাশে যে দুটি বৃত্ত তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা যদি এদিকে ধরি তাহলে হচ্ছে ডিবিসি, তাহলে ত্রিভুজ ডিবিসি এটা কোনোভাবে ত্রিভুজ এবিসির সাথে সদৃশ হতে হবে। এবং একই রকম ভাবে এখানের যে ত্রিভুজটি আমাদের তৈরি হয়েছে অর্থাৎ বিএডি, এই বিএডিও কোনোভাবে আমাদের এবিসি যে ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটি রয়েছে তার সাথে সদৃশ হতে হবে। এবং সর্বোপরি আমাদের ডিবিসি যেটা রয়েছে অর্থাৎ এখানের যে ত্রিভুজটা রয়েছে এই দুটো সমান, সেটাও আমাদের বলতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রামাণ্য বিষয়। তো এবার যদি আমরা প্রমাণের দিকে এগোই, তাহলে এখানের এই যে সম্পূর্ণ ত্রিভুজটা রয়েছে এবং এখানে বিডি যেহেতু লম্ব, আমরা যদি প্রমাণের দিকে যাই, তো প্রমাণে আমরা জানি যে এখানের বিডি যেটা সেটা হচ্ছে এসির ওপরে লম্ব। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যদি লম্ব হয়ে থাকে তাহলে লম্বর দুপাশে দুটো সন্নিহিত কোণ তৈরি হবে, এরা কিন্তু 90 ডিগ্রি করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ডি সি, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এবং একই রকমভাবে যেটা সম্পূর্ণ ত্রিভুজের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে এখানে অ্যাঙ্গেল এবিসি যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি। তো যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম যদি আমরা দেখি তাহলে ত্রিভুজ ডিবিসি ও ত্রিভুজ এবিসি থেকে পাই ডিবিসি থেকে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে গিয়ে বিডিসি যেটা রয়েছে, তাহলে অ্যাঙ্গেল বিডিসি এইটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি, কারণ দুটোই 90 ডিগ্রি। এখানে এই বিডিসি এবং এবিসি দুটোই হচ্ছে 90 ডিগ্রি। এবং একই রকমভাবে আমাদের এখানের যে কোণটা রয়েছে অর্থাৎ বিসিডি, তাহলে বিসিডি এইটাও ইকুয়ালস টু আমাদের অ্যাঙ্গেল এসিবি। যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানের ত্রিভুজ ডিবিসি এবং এবিসি এই দুটো কিন্তু সদৃশ। তাহলে এবিসি সদৃশ, তাহলে এইটা একরকম 1 নম্বর, এটা আমরা প্রমাণ করলাম।
একই রকমভাবে আমরা যদি 2 নম্বরের দিকে যাই, অর্থাৎ ত্রিভুজ BAD ও ত্রিভুজ ABC থেকে পাই কি পাই না BAD, একই রকমভাবে BDA বা ADB লিখি আমরা। তো অ্যাঙ্গেল ADB এইটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABC, কারণ এই দুটোই হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি। এবং একই রকমভাবে আমরা যদি দেখি তাহলে অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু আমাদের কিন্তু অ্যাঙ্গেল BAC হবে। তো একই রকমভাবে আমাদের এখানে BAD ও ABC হচ্ছে গিয়ে সদৃশ, তাই সেখান থেকে আমরা লিখতে পারি BAD সদৃশ ABC। এটা 2 নম্বর আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। যদি BAD ABC সদৃশ হয়ে থাকে এবং এখানে DBC ABC সদৃশ হয়ে থাকে, তো আমরা 1 আর 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি দুই নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে যদি আমরা দুটোকে তুলনা করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে অ্যাঙ্গেল DBC এবং BAD এই দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজ এখানে সদৃশ। যদি দুটো সদৃশ হয়ে থাকে আমরা কিন্তু যে 3টে প্রামাণ্য বিষয় আমাদের ছিল সেই 3টেই কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, ঠিক আছে। তো এখানের ADB যে ত্রিভুজটা রয়েছে সেটা এবং BDC যে দুটো ত্রিভুজ রয়েছে তারা দুজনে সমান, ABD ABCর সাথে প্রায় সদৃশ এবং DBC এটাও কিন্তু ABCর সাথে সদৃশ। আচ্ছা, এর পরের যে অঙ্কটা বলেছে এটা খুব ভালো একটা অঙ্ক, যদি আমরা ভালো করে একটুখানি দেখি। তো এরকম অঙ্কগুলো আমরা চেষ্টা করব যত বেশি করে করা যায়, কারণ এরকম প্রয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যদি আমরা মাধ্যমিকের কথা বলে থাকি। তো তোমাদের সামনেই টেস্ট রয়েছে, তো টেস্টের হিসাবে যদি আমি বিচার করি তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং যদি মাধ্যমিকের কথাও বলি, মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। তো এখানে বলেছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের AB একটি ব্যাস, P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এবং A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে P বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে Q ও R বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ R হয় তাহলে প্রমাণ করো PQ ইন্টু PR ইকুয়ালস টু R স্কোয়ার। তো খুব ভালো একটা অঙ্ক। আমরা যদি একটুখানি ছবিটা দেখি তাহলে বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তাহলে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে গিয়ে ও, এবং এই বৃত্তের AB একটি ব্যাসার্ধ। তো AB যদি একটা ব্যাসার্ধ আমরা ধরি তাহলে এই AB হচ্ছে ব্যাসার্ধ, নাম হচ্ছে গিয়ে A আর B। তাহলে AB হচ্ছে গিয়ে AB একটা ব্যাস, ব্যাসার্ধ নয়। তো AB একটা ব্যাস এবং P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তো আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে গিয়ে P বিন্দু, বৃত্তের যে কোনো একটা বিন্দু, এবং A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে A বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করলাম, একই রকম ভাবে B বিন্দু থেকেও একটা স্পর্শক অঙ্কন করলাম, এবং B বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করা হলো। তাহলে A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে P বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি
পি বিন্দুতে অঙ্কিত একটা স্পর্শক, তাহলে এখানেও একটা স্পর্শক আমায় অঙ্কন করতে হবে। তো এই একটা স্পর্শক আমি অঙ্কন করলাম। অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে এটার নাম দিয়ে দিলাম কিউ, আর এটার নাম দিয়ে দিলাম আর, এটার নাম দিলাম এস, আর টি যে স্পর্শকটা আসলো সেটা। যদি বৃত্তের আর হয়, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার যে ব্যাসার্ধ অর্থাৎ ও বি বা ও এ যাই বলো না কেন, সেই ব্যাসার্ধটা আমরা আর ধরে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। তো আমাদের প্রমাণ করতে হবে পি কিউ এবং পি আর ইকুয়ালস টু আর স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কন করব, এবং অঙ্কনে আমরা এখানের কিউ ও যুক্ত করলাম, এখানের আর আর ও যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অঙ্কন হচ্ছে কিউ ও এবং আর ও যুক্ত করলাম, ঠিক আছে। ও এ এবং ও বি এই দুটো হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। যদি তাই হয় তাহলে এখানের ও পিও যেটা থাকবে সেটাও ব্যাসার্ধ। তাহলে আমরা যদি প্রমাণের দিকে যাই, প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যে কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই স্পর্শক দুটো বৃত্তের যেখানে তারা স্পর্শ করেছে সেটা এবং বহিস্থ যে বিন্দু তার যে সংযোগ দুটো সরল রেখা, সেটা পরস্পর সমান হয় এবং কেন্দ্রে তারা দুটো সমকোণ উৎপন্ন করে, মানে দুটো সমান কোণ উৎপন্ন করে। সমকোণ বলতে 90 ডিগ্রি নয়, সমান দুটো কোণ উৎপন্ন করে, অর্থাৎ দুটো কোণের মান সমান হয়। তো এটা যদি আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা যদি দেখি যে এখানের কিউ একটা বহিস্থ বিন্দু, এবং কিউ এই বহিস্থ বিন্দু থেকে যে কিউপি যে স্পর্শকটা টানা হয়েছে এবং এখান থেকে কিউ এ যে স্পর্শকটা টানা হয়েছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে এই দুটো সমান, কারণ কিউ হচ্ছে বহিস্থ বিন্দু এবং বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এখান থেকে যে কিউ এ ইকুয়ালস টু কিউপি। একই রকম ভাবে যদি আমরা আর এর পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে আর থেকে আর পি এবং আর বি যে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে এই বৃত্তের উপরে, সেটাও কিন্তু একটা বহিস্থ বিন্দু থেকে অঙ্কন করা হয়েছে এবং দুটো সংযোগ সরল রেখা তারা পরস্পর তলে সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও বলতে পারি যে পি আর ইকুয়ালস টু আর বি, এবং তারা কেন্দ্রে দুটো সমান কোণ উৎপন্ন করে। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে যে কিউপি এবং কিউ এ এরা দুটো কেন্দ্রে গিয়ে যে দুটো সমকোণ উৎপন্ন করছে, অর্থাৎ এখানের এ ও কিউ আমি বলি, তাহলে এ ও কিউ সেটা ইকুয়ালস টু কিউওপি। একই রকম ভাবে যদি আমি আর এর জায়গা থেকে দেখি, তাহলে সেখান থেকে পি ও আর, অর্থাৎ এখান থেকে পি ও আর ইকুয়ালস টু আমাদের এর পরে যেটা রয়েছে আর ও বি, এই দুটো সমান, আর ও বি এই দুটো সমান হচ্ছে। তাহলে এইগুলো মোটামুটি আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এবার
এখানের ওপি যেটা রয়েছে, এই ওপি এখানের যে এসটি স্পর্শকটা রয়েছে পি বিন্দুগামী, সেই স্পর্শকটার সাথে কিন্তু লম্ব। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে পিও যেটা রয়েছে সেটা আমাদের এসটির সাথে লম্ব। তো যদি লম্ব হয়ে থাকে তাহলে সেখান থেকে এখানের আচ্ছা, তো এখানের যে এও কিউ আছে, এও কিউ ইকুয়ালস টু কিউওপি, এই দুটো যদি থেকে থাকে, অর্থাৎ এও কিউ এবং কিউওপি যদি এই দুটো থেকে থাকে, তাহলে যদি আমরা ভালো করে দেখি এই দুটো কিন্তু আমাদের এওপি এর অর্ধেক। দু ক্ষেত্রেই এওপি এর অর্ধেক হয়, তাহলে আমরা এখানে হাফ অফ এওপি বলতে পারি এখান থেকে। তাহলে আমরা এখান থেকে এওপি বলতে পারি। এবং একই রকমভাবে যদি আমরা পি ও আর ইকুয়ালস টু আর ও বি এর কথা চিন্তা করি, সেটাও কিন্তু আমাদের পিওবি এর অর্ধেক, পিওবি এর অর্ধেক। তো যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের যে কিউ তাহলে এখান থেকে যদি আমরা কিউওপি বার করার চেষ্টা করি, কিউওপি এবং পিওআর প্লাস পিওআর, যদি আমরা এটা বার করার চেষ্টা করি তাহলে এখানের কিউওআর যেটা হবে সেটা কত হবে না, কিউওপি আমাদের বলা আছে হাফ অফ এওপি, তাহলে হাফ অফ এওপি প্লাস পিওআর হচ্ছে কি আমাদের হাফ অফ পিওবি, তাহলে হাফ অফ পিওবি। যদি আমরা এখান থেকে হাফ কমন নিই তাহলে সেখান থেকে এওপি প্লাস পিওবি এটা দাঁড়াচ্ছে। তো এখান থেকে হাফ এওপি এবং পিওবি যদি হয়ে থাকে তাহলে এটা আমরা বলতে পারি এখানে এওপি এবং পিওবি এই দুটো যদি যোগ করি তাহলে আমরা এওবি পাবো। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গেল এওবি। এবং ভালো করে যদি দেখো তাহলে এওবি হচ্ছে একটা সরল কোণ, অর্থাৎ এর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি তাই হয় তাহলে হাফ ইন্টু আমরা জানি এওবি এর মান তাহলে 180 ডিগ্রি, তাহলে 180 হলে সেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে কিউওপি এখানের কিউওপি এবং পিওআর যার মানে হচ্ছে কি কিউওআর, এটা এই কিউওআর এর যে মানটা আমরা পেলাম এই কিউওআর এর মান হচ্ছে কি 90 ডিগ্রি। এই কিউওআর এর মান হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। এবং একই রকম ভাবে আমরা সেখান থেকে জানলাম যে ওপি যেটা রয়েছে, এই ওপি বা পিও এটা কিন্তু এসটি যে স্পর্শকটি রয়েছে এই স্পর্শকের সাথে কিন্তু লম্বভাবে রয়েছে। তাহলে একই রকমভাবে যদি পিও লম্ব এসটি হয় তাহলে এখান থেকে আমরা থ্যালেসের সূত্র থেকে বলতে পারি এখান থেকে যে কিউপি যেটা রয়েছে, কিউপি বাই এখানের ওপি যেটা রয়েছে সেটা ওপি
ইকুয়ালস টু ওপি বাই এখানে যে পিআর রয়েছে সেইটা, এই পিআরটা, তাহলে পিআর, তাহলে যদি আমরা এখান থেকে ক্রস গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, কিউপি ডট পিআর ইকুয়ালস টু ওপি ডট ওপি আর কিউপি ডট পিআর ইকুয়ালস টু ওপি স্কোয়ার। এবার যদি আমরা ওপি ভালো করে দেখি তাহলে দেখবে এই ওপি হচ্ছে গিয়ে এই বৃত্তের, এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটার বিন্দুগামী যে বৃত্তটা রয়েছে বৃত্তটার হচ্ছে কি ব্যাসার্ধ। তো এই বৃত্তটার ব্যাসার্ধ যদি ওপি হয়ে থাকে তো আমরা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা স্মল আর ধরে নিয়েছিলাম। তো বৃত্তের ব্যাসার্ধ যদি এখান থেকে আমরা স্মল আর ধরে নিই তাহলে এখানের ওপি হচ্ছে গিয়ে স্মল আর। ওপি যদি এখানে স্মল আর হয়ে গিয়ে থাকে তাহলে এখানে ওপি হচ্ছে স্মল আর, তাহলে কিউপি ডট পিআর যেটা রয়েছে তাহলে এটা ইকুয়ালস টু আর স্কোয়ার। আর দেখো এটাই এখানে প্রমাণ করতে বলেছিল যে পি কিউ ডট পিআর ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে পি কিউ ডট পিআর ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা প্রমাণিত। এর পরের যে অঙ্কটা বলেছেন যে ভূমির সাথে সমান্তরাল একটি তল কোনো শঙ্কুকে দুটি সমান আয়তনের অংশে বিভক্ত করে শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে। আচ্ছা, তোমাদের যখন পরিমিতির কিছু অঙ্ক করতে দেওয়া হবে তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে যে পরিমিতির কিন্তু বেশ অনেকগুলো অঙ্কই রয়েছে। এবার এই যে পরিমিতির যে অঙ্কগুলো রয়েছে তাদের বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু সেই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে মূলত আমাদের ইনফরমেশন বেসড, অর্থাৎ আমাদের এখানে কিছু একটা তথ্য দিয়ে দেওয়া হবে, সেই তথ্যের উপর ভিত্তি করে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার উপর নির্ভর করে আমাদের অঙ্কগুলো করতে হবে। কিন্তু এমন অনেক অঙ্ক রয়েছে যেইগুলো হয়তো কোনো রকম তথ্য সেরকম থাকে না, এবং সেরকম প্রশ্নগুলোই কিন্তু মাধ্যমিক এবং টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কারণ আমাদের প্রত্যেকেরই মোটামুটিভাবে ফর্মুলার সম্বন্ধে ধারণা রয়েছে, কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলোর সম্বন্ধেও কম বেশি ধারণা রয়েছে, কিন্তু যদি এই তথ্যগুলো ছাড়া যদি কোনো অঙ্কগুলো করতে দেওয়া হয় আমাদের, তখন আমাদের একটা সমস্যা হয়, ঠিক আছে। তো সেম একটা অঙ্ক এই স্কুলে দিয়েছে, সেটা খুব ভালো লাগলো দেখে। তো এখানে বলেছে যে একটা শঙ্কুর কথা চিন্তা করা হয়েছে। তো আমরা শঙ্কুর কথা প্রত্যেকেই কম বেশি জানি, আমাদের শঙ্কু প্রত্যেকেই আমরা পড়েছি চ্যাপ্টারটা। তো এই যে একটা শঙ্কু রয়েছে, আমরা যদি নাম দিয়ে দিই এবিসি, বলেছে এই শঙ্কুর দুটো সমান আয়তনের অংশে বিভক্ত করে দেওয়া হলো, অর্থাৎ মাঝখান দিয়ে তাদের কি করা হলো, দুটো সমান আয়তনে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। এবং যদি সমান আয়তনে দুটো ভাগ করে দেওয়া হয় তাহলে এখানের যে ব্যাস আর এখানের যে ব্যাস এই দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, এবং এখানের যে উচ্চতা এবং সম্পূর্ণ যে উচ্চতা তার অর্ধেক হয়ে যাবে। তো আমি যদি নাম দিয়ে দিই টিই আর এটা এফ দিয়ে দিই, তো আমরা যদি এরকম নাম দিয়ে দিই তো এখানের এফ এর কথা যদি আমি চিন্তা করি তাহলে এফ হচ্ছে গিয়ে H1, আমি নাম দিয়ে দিই কারণ উচ্চতা, আর FE যেটা রয়েছে সেটা আমি নাম দিয়ে দিচ্ছি R1। একই রকম ভাবে এখানের FG যেটা রয়েছে FG সেটা আমি দিয়ে দিচ্ছি H2, এবং GC যেটা রয়েছে সেটার নাম দিয়ে দিচ্ছি R2, এবং সম্পূর্ণ যেটা রয়েছে AG
এই জিটা আমি দিয়ে দিলাম ক্যাপিটাল এইচ, কারণ যেহেতু এটা সম্পূর্ণ একটা উচ্চতা সেজন্য ক্যাপিটাল এইচ আমি দিয়ে দিলাম। তো শঙ্কুটার সামগ্রিকভাবে যদি আমি কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রে তার যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আমাদের জিসি, যেটাকে আমরা R2 ধরেছি, এবং কেটে নেওয়ার পরে যে অংশটা আমরা পেয়েছি তার যে ব্যাসার্ধটা FE, সেই FE আমরা R1 ধরে নিয়েছি। তো যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে এখানের দুটো ত্রিভুজ যদি আমরা দেখি, একটা হচ্ছে AFE এবং AGC, এই দুটো কিন্তু পরস্পর সদৃশ। তাহলে ত্রিভুজ AFE ও ত্রিভুজ AGC এই দুটো পরস্পর সদৃশ। যদি সদৃশ হয়ে থাকে তাহলে আমরা এখানে থ্যালেসের সূত্র থেকে বলতে পারি এখানের AF যেটা রয়েছে, তাহলে AF বাই এখানে সম্পূর্ণ যেটা উচ্চতা রয়েছে সেটা, অর্থাৎ AG। একই রকম ভাবে যদি FE এর কথা আমি চিন্তা করি তাহলে FE সেটা এখানে যে GC রয়েছে তার সমান, তাহলে GC। AF আমরা কত ধরেছিলাম? AF হচ্ছে কি H1, তাহলে আমি AF এর জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে হচ্ছে কি H1 বাই AG যেটা রয়েছে, AG এর মান হচ্ছে কি H, তাহলে আমরা H লিখে দিলাম, ইকুয়ালস টু FE এর যে মান সেটা হচ্ছে কি R1 বাই GC এর যে মানটা রয়েছে সেটা হচ্ছে কি R2, তাহলে R2। এটা আমরা থ্যালেসের যে সূত্র রয়েছে সেখান থেকে আমরা পাই। আচ্ছা, এবার আমাদের মাঝখান থেকে যখন এই শঙ্কুটাকে ছিন্ন করে দেওয়া হয়েছিল, তো ছিন্ন করার পরে আমাদের উপরের যে শঙ্কুর যে অংশটা রয়েছে, এই যে অংশটা, এই অংশটার একটা আয়তন বেরোবে, এবং এইটাকে সরিয়ে নেওয়ার পরে নিচের যে অংশটা রয়েছে তার একটা আয়তন বেরোবে, এবং সামগ্রিক একটা আয়তন বেরোবে। এই তিনটে আয়তন আমরা আগে বার করব। তাহলে কেটে নেওয়ার পরে যে শঙ্কুটার যে রয়েছে, তাহলে ADE অংশের আয়তন কত হবে না, আমরা জানি শঙ্কুর যে আয়তন সেটা হচ্ছে কি 1/3 পাই R²H। তাহলে 1/3 যদি আমরা লিখি তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু, এই ক্ষেত্রে যদি আমি দেখি AD অর্থাৎ এই যে ওপরের যে অংশটা রয়েছে সেই অংশটার ক্ষেত্রে পাই, এবং R² যেটা হবে সেটা কিন্তু এখানের যে R অর্থাৎ FE যেটা রয়েছে সেটা, অর্থাৎ R1, তাহলে R1² ইন্টু H। H হচ্ছে AF এর মান হচ্ছে কি H1, তাহলে H1। এটা হচ্ছে আমাদের প্রথম যে অংশটা রয়েছে সেইটার মান। আচ্ছা, এরপরের সামগ্রিক যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ সমগ্র শঙ্কুটির আয়তন কত হবে? একই রকমভাবে 1/3 ইন্টু পাই ইন্টু এখানের আর, কিন্তু আমরা এটাকে কল্পনা করবো কারণ সম্পূর্ণটা আমরা কল্পনা করছি এই ক্ষেত্রে। তাহলে এখানে জিসি কত? R2, তাহলে R2² ইন্টু সম্পূর্ণ H, অর্থাৎ এখানের AG যেটা সেটা আমরা ক্যাপিটাল H ধরেছিলাম, তাহলে H হবে 1/3 পাই R²H। আমরা কিন্তু সমগ্র শঙ্কুটার আয়তন এখান থেকে পেলাম। এবার যদি আমাদের এই নিচের অংশের আয়তনটার কথা কল্পনা করতে হয়, তাহলে এই যে সমগ্র শঙ্কুটা, এই সমগ্র শঙ্কুটার থেকে ওপরের অংশটা বাদ দিয়ে দিলেই আমরা এইটুকু অংশ পেয়ে যাব। তাহলে শঙ্কুর নিচের যে অংশটা রয়েছে সেই নিচের অংশের আয়তন সমগ্র যে আয়তনটা রয়েছে সেইটার সাথে যদি আমরা ওপরের আয়তনটা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে 1/3 পাই R2² ক্যাপিটাল H, এইটা মাইনাস 1/3 পাই R1² ইন্টু H1। ঠিক আছে, এখান থেকে আমরা যদি
1/3 কমন নিয়ে নিই, 1/3 পাইও যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি r2 স্কোয়ার h মাইনাস r1 স্কোয়ার h1। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যদি ভালো করে প্রশ্নটা আমরা দেখি যে একটি তল কোনো শঙ্কুকে দুটি সমান আয়তনে অংশে বিভক্ত করে, অর্থাৎ এখানে শঙ্কুটাকে যখন আমি মাঝখান দিয়ে ভাগ করছি তখন তারা কিন্তু দুটো সমান আয়তনে ভাগ হচ্ছে। তাদের আয়তন যদি সমান হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে উপরের যে অংশটা আমি ভাগ করে নিয়েছি সেই অংশের যে আয়তন আর নিচের যে অংশের যেটা ছিল তার যে আয়তন, এই দুটো সমান হবে। এই দুটো যদি সমান হয়ে থাকে তাহলে আমি প্রশ্নানুসারে বলতে পারি যে ওপরের অংশের যে আয়তনটা ছিল সেইটা ইকুয়ালস টু নিচের অংশের যে আয়তন, এই দুটো সমান আমরা বলতে পারি। তাহলে সেখান থেকে 1/3 বাই r1 স্কোয়ার h1 ইকুয়ালস টু 1/3 বাই r2 স্কোয়ার h মাইনাস r1 স্কোয়ার h1, এটা আমরা বলতে পারি এখান থেকে। তো যদি তাই হয় তাহলে এখান থেকে 1/3 আর 1/3 এখান থেকে কাটবে এবং পাই আর পাই এখান থেকে কেটে যাবে। কেটে গেলে পড়ে থাকবে r1 স্কোয়ার h1 ইকুয়ালস টু r2 স্কোয়ার h মাইনাস r1 স্কোয়ার h1, এটা। এবার এখান থেকে আমরা যদি এই সম্পূর্ণ জিনিসটাকে এইদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এইটা আর এইটা মিলে 2 হয়ে যাবে, তাহলে 2r1 স্কোয়ার h1 ইকুয়ালস টু r2 স্কোয়ার h, এটা আমরা পাবো। তো এটা পাওয়ার পরে আমরা যদি r1 স্কোয়ার বাই r2 স্কোয়ারকে এই দিকে রেখে যদি h বাই 2h1 কে যদি এইদিকে নিয়ে আসি তাহলে এরকম জিনিসটা দেখতে পাবো আমরা। আচ্ছা, তো এবার আমাদের এখানের যে আমরা থ্যালেসের সূত্র থেকে যেটা বার করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে h1 বাই h ইকুয়ালস টু r1 বাই r2। যদি তাই হয়ে থাকে তাহলে এখানের যে h1 যে এখানে যে r1 স্কোয়ার যেটা রয়েছে তাহলে r1 এর জায়গায় আমরা h1 লিখতে পারি এবং r2 জায়গায় আমরা এখানে ক্যাপিটাল H লিখতে পারি। তাহলে ওই যে থ্যালেসের সূত্র ছিল সেখান থেকে আমরা r1 স্কোয়ারের জায়গায় আমরা h1 স্কোয়ার লিখছি বাই এখানে r2 স্কোয়ার যেটা ছিল, r2 মানে হচ্ছে কি আমাদের h, তাহলে আমি এখানে h এর স্কোয়ারও লিখে দিতে পারি। লিখে দিলে আমরা পাই হচ্ছে গিয়ে এটা। এবার এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো h1 কিউব বাই h কিউব ইকুয়ালস টু 1/2। যদি আমি উভয় দিকে ঘনমূল করি, উভয় দিকে যদি ঘনমূল করি তাহলে আমি পাবো h1 বাই h ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এবার এখানে যে আমাদের যে আমরা ক্যাপিটাল H পেয়েছিলাম, এই ক্যাপিটাল H আসলে কি? এই ক্যাপিটাল H হচ্ছে কি এই সম্পূর্ণ যে উচ্চতাটা সেটা, এই উচ্চতাটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দিই তাহলে সেটা আমরা পেয়ে গেছিলাম h, এবং দুটো ভাগে ভাগ করলে একটা পেয়েছিলাম h1 এবং একটা পেয়েছিলাম h2। তাহলে আমরা বলতে পারি যে এখানের ক্যাপিটাল H যেটা ছিল ক্যাপিটাল H ইকুয়ালস টু h1 প্লাস h2, এটা আমরা বলতে পারি। তো এখানের ক্যাপিটাল H এর যে h1 আর h2 সেটা আমরা এখানটায় বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে আমরা কত পাই না, h1 বাই h ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার 1/3। এখানের h এর জায়গায় আমরা যেমন ভাবে h1 প্লাস h2 সেটা আমরা বসিয়ে দেবো
ইকুয়ালস টু 1/2^3। আচ্ছা, যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে h1 প্লাস h2/h1 ইকুয়ালস টু 2^1/3 এরকম। এবার h1 প্লাস h2 ইকুয়ালস টু h1 যদি এদিকে চলে আসে তাহলে এটা হচ্ছে কি h1, h2 কে এইদিকে রেখে h1 কে এইদিকে নিয়ে আসি, তাহলে h2 কে এই পাশে রেখে h1 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2^1/3 h1 মাইনাস h1, এখান থেকে h2 ইকুয়ালস টু, যদি আমরা h1 এখান থেকে কমন নিই তাহলে 2^1/3 মাইনাস 1 or h2/h1 is equals to 2^1/3 মাইনাস 1। এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে এটা বাই 1 এটা হচ্ছে কি h2/h1, তাহলে h1 is to h2 যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে 1 is to 2^1/3 মাইনাস 1। তো এটা হচ্ছে কি ওর উত্তর। বা আমাদের জানতে চাওয়া হয়েছিল যে শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে। তো শঙ্কুর যে উচ্চতাটা সেটা বিভক্ত হবে 1 is to 2^1/3 মাইনাস 1 যে অনুপাত সেই অনুপাতে বিভক্ত হবে। এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে বলছে যে একটি অর্ধগোলাকৃতি লোহার পাত্রের বহির্ব্যাস 12 সেন্টিমিটার, পাত্রটি 1 সেন্টিমিটার পুরু হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং লোহার ঘনত্ব 8.4 গ্রাম পার ঘন সেন্টিমিটার হলে পাত্রটির ওজন কত হবে। তো একটা অর্ধগোলকের কথা বলা হয়েছে। যদি একটা অর্ধগোলক চিন্তা করি আমরা, এই অর্ধগোলকের ক্ষেত্রে বলেছে একটি লোহার পাত্রের বহির্ব্যাস, আচ্ছা তো এই গোলকের যদি আমরা ওপর থেকে একটা টপ ভিউ দেখি তাহলে এর যে বহির্ব্যাস, এই বহির্ব্যাস হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা বহির ব্যাসার্ধ কত পাবো না 6 সেন্টিমিটার। তাহলে পাত্রটি 1 সেন্টিমিটার পুরু, অর্থাৎ এই যে অঞ্চলটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো এটা যদি 1 সেন্টিমিটার হয় এবং বহির ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়ে থাকে, বহির ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা বহির ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমরা অন্তর ব্যাসার্ধ পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এরপরে বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে অর্ধগোলাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না 3πr²। তাহলে 3 ইন্টু পাই ইন্টু এখানের আমাদের বহির ব্যাসার্ধ এবং অন্তর ব্যাসার্ধ রয়েছে, তো সেই জন্য আমাদের বহির ব্যাসার্ধ যেটা অর্থাৎ 6 সেন্টিমিটার, তাহলে 6² মাইনাস যে অন্তর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটার তার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখান থেকে 3 ইন্টু পাই ইন্টু 36 মাইনাস 25। তো এখানে 3 ইন্টু পাই এর ভ্যালু আমরা 22/7 লিখে দিলাম এবং এখান থেকে 25 30 আর 6, আচ্ছা
11। তাহলে এখানে 3 × 22 আর 11 আর 3 33 আমরা করে দেখি কত হয়। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 6 বড় 2, হাতে 1, 6 আর 1 7, 726। তাহলে 726/7। আচ্ছা, আমি এরকম ভাবে লিখে দিই আপাতত। তো সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার যদি লোহার ঘনত্ব আমাদের বলে দিয়ে থাকে এবং পাত্রটির ওজন জানতে চেয়েছে, তো আমরা জানি যে কোনো একটা পদার্থের আয়তন যদি থাকে তাহলে আয়তন হচ্ছে গিয়ে ভুল বলছি, তো কোনো একটা জিনিসের ঘনত্ব আমরা জানি যে ভর বাই আয়তন হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা একক কোনো বস্তুর আয়তনের মধ্যে যতটা ভর থেকে থাকে সেটাই হচ্ছে তার ঘনত্ব। তো আমাদের ঘনত্ব বলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ওজন জানতে চেয়েছে বা ভর জানতে চেয়েছে। তো আমাদের সেই ক্ষেত্রে কী করতে হবে না, আয়তনটা বার করতে হবে। তো আয়তন বার করার জন্য আমরা কি করব না, একই রকমভাবে এই যে অর্ধগোলাকৃতিটা রয়েছে তার অর্ধগোলাকৃতি যে লোহার যে অংশটা রয়েছে তার আমরা আয়তন বার করব। তাহলে আয়তন কত হবে, যেহেতু এটা অর্ধগোলক সেই জন্য আমরা জানি নর্মাল যে 4/3 হয়ে থাকে সেটা হবে না, কারণ সেটা আমাদের হাফ হয়ে যাবে। তাহলে সেখানে আমাদের 2/3 আমরা পাবো। ঠিক আছে, তো টু-থার্ড পাই আর কিউব। ঠিক আছে, যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে 2/3 × পাই × আর কিউব, এখানে 6³ - 5 কিউব। তো সেখান থেকে আমরা কত পাবো না, পাই ইন্টু আচ্ছা 216 - 125। তাহলে 216 আর 125 করলে পাচ্ছি হয় 91। তাহলে এখান থেকে আমরা পেলাম 2/3 × পাই × 91। 2/3 × 22/7 আমরা লিখে দিই × 91। 7 আর 91 যদি আমরা কাটি তাহলে 7 21 13, তাহলে 13 দুগুণে 26। তাহলে 22 আর 26 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 6 দুগুণে 12, 6 দুগুণে 12 রাখে 13, 3 দুগুণে 4, 3 দুগুণে 4, 2, 4 3 7, 4 রাখে 5, তাহলে 572। তাহলে 572/3। ঠিক আছে, তাহলে এটা আমাদের মোটামুটি আয়তন বেরোলো। তো এবার আমাদের যদি আমরা আমাদের ভর জানতে চেয়েছি, তো আমরা জানি তাহলে ঘনত্ব ইন্টু আয়তন যদি আমরা করি তাহলে সেটাই আমরা ভর পেয়ে যাব। তো সেখান থেকে ঘনত্ব আমাদের বলে দেওয়া হয়েছে কত না, 8.4 গ্রাম পার ঘন সেন্টিমিটার।
তাহলে 8.4 গ্রাম পার ঘন সেন্টিমিটার, হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে সেটা ইন্টু আমাদের 572/3, সেটা এখানে পয়েন্ট যদি তুলে দিই তাহলে আমাদের 10 চলে আসছে নিচে। এবার যদি আমরা এটাকে কাটি, তো 3 দিয়ে যদি কাটি এটাকে, ঠিক আছে 2 দিয়ে যদি কাটি তাহলে 14 দুগুণে 28, 5 দুগুণে 10। আচ্ছা, আর কিছু চাওয়ার মতো নেই। আচ্ছা, তো 572 ইন্টু 14/5, তাহলে এত গ্রাম, তাহলে এত গ্রাম এর ভর হবে। এবার 5 যদি আমরা এটাকে করি তাহলে 572 ইন্টু 14, 4 দুগুণে 8, 4 7 28, 4 5 20, 20 আর 2 22, ইন্টু 2 7 5 8, 10 শূন্য হাতে 1, 2 রেখে 3, 7 3 10 শূন্য হাতে 1, 2 রেখে 3, 5 3 8, 8 0 0 8 বাই 5, 5 3 8 0 6 30, শূন্য চলে গেল, 8 কেটে নামলো, 5 5 3.0 তাহলে 1601.6 গ্রাম হচ্ছে গিয়ে ওই বলটির যে ভর সেটা। তো আশা করি তোমাদের এত অবধি অঙ্ক খুব ভালো লেগেছে। আমরা এরকমভাবেই বেশ অনেকগুলো স্কুলের থেকে নানা রকম প্রশ্ন নেব এবং প্রশ্ন নিয়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো আমরা এমন কিছু স্কুল বেছে নিয়েছি যেখানে প্রশ্নগুলো খুব ইউনিক বা খুব ভালো প্রশ্নগুলো পড়েছে ইতিমধ্যেই। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আরও নানা রকম সিরিজ বানাবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখতে থাকো এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যদি কোনো রকম কিছু জানার থাকে বা বলার থাকে। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা।